হ্যালো ভিউয়ার্স, বাংলা সাহিত্যে আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজ থেকে নীল ছবি এর প্রথম খণ্ড, পর্ব ১। প্যারিসের প্লেস ডি লা কনকর্ড। রাস্তার পাশে বিরাট এক অট্টালিকার পঞ্চম তলায় ভারতীয় সিক্রেট সার্ভিসের অফিস। দামি কার্পেট মোড়া সুসজ্জিত অফিসে বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে কালো চামড়া মোড়া সুইভেল চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে আছে ইউরোপ ডিভিশনের চিফ শ্রী জটিলেশ্বর রায়। তেহরান থেকে বদলি হয়ে প্যারিসে এসে প্রথম দিকে মন খারাপ হয়ে গিয়েছিল জটিল রায়ের, কিন্তু ৩ মাস যেতে না যেতেই টের পেয়েছে এই আকস্মিক বদলিটা ডিমোশন তো নয়ই, রীতিমতো কয়েক ধাপ প্রমোশন। চাকরি যায় যায়, এমনি অবস্থায় বদলি হলে কার না এমন মনে হয়, কিন্তু এখানে কাজ ও দায়িত্বের নমুনা দেখে ভারমুক্ত হয়ে গেছে মনটা। পূর্ণ উদ্যমে চালু করে দিয়েছে সে তার জটিল কর্মতৎপরতা। এ অঞ্চলে নতুন জোয়ার এসে গেছে ভারতীয় সিক্রেট সার্ভিসের কাজকর্মে। ইতিমধ্যেই হেড অফিস থেকে পাঠানো তিনটে প্রশংসাপত্র জমে গেছে তার হাতে। আজ এসেছে চতুর্থ চিঠি, সেই সঙ্গে বেতন বৃদ্ধির সুখবর। মনটা ভালো লাগছে তাই। সুইভেল চেয়ারে বসে জানালা দিয়ে পার্কের দিকে চেয়ে রয়েছে জটিল রায়। দাঁতের ফাঁকে নিভু নিভু চুরুট, চোখে পুরু লেন্সের চশমা, ঠোঁটের কোণে আত্মতৃপ্তির স্মিত হাসি। আনমনে নাড়ছে বাম হাতে ২ আঙুলে ধরা চকচকে স্টিলের পেপার নাইফ। ফুলে ফুলে ছেয়ে রয়েছে পার্কটা। বসন্ত এসেছে মোহময়ী প্যারিসে। সকালের রোদে পার্কে খেলছে একদল শিশু। পেরাম্বুলেটর ঠেলছে কয়েকজন মাঝবয়সী গৃহিণী, গল্প করছে। চারদিকে একটা খুশি খুশি ভাব। দৃষ্টিটা পার্ক থেকে সরে স্থির হলো ব্যস্ত সড়কের উপর। মহানগরীর কর্মব্যস্ততা দেখলে ভালো লাগে জটিলেশ্বরের। বিশেষ করে টেবিলের ওপর যখন ইমিডিয়েট লেখা একটা ফাইলও না থাকে, তখন পুরো ১ ঘন্টা পার করে দিতে পারে সে ব্যস্ত রাজপথের দিকে চেয়ে। পা দুটো টেবিলের উপর তুলে আরো একটু আরাম করে বসতে যাচ্ছিল জটিল রায়। এমনি সময় বেজে উঠল টেলিফোনের বাজার। ভ্রুজোড়া কুঁচকে উঠল জটিলেশ্বরের। টেলিফোন মানেই ঝামেলা। এক নিমেষে সমস্ত মানসিক শান্তি উড়িয়ে দিতে পারে শুধু একটা টেলিফোন। মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে সবকিছু। তাই বলে না ধরেও তো আর পারা যায় না, ঝামেলা তো হবেই। জটিল রায়ের জীবনের ৩/৪ তো ঝামেলা। রিসিভার কানে তুলে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, ইয়েস। সেক্রেটারি আসমা শেরির সুরেলা কণ্ঠস্বর ভেসে এলো, নীতিশবাবু লাইনে আছেন স্যার, দেব? নীতিশ গুহ, জটিলেশ্বর রায়ের ডান হাত, তুখোড় লোক। জটিলেশ্বরের সমস্ত প্ল্যান প্রোগ্রাম তা যতই জটিল বা কুটিল হোক না কেন, দক্ষতার সাথে বাস্তবায়িত করবার দায়িত্ব তার। নীতিশের ফোন মানেই ঘাপলা। গেল সুন্দর সকালটা। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সোজা হয়ে বসল জটিলেশ্বর। দাও। ক্লিক শব্দ হতেই বলল, গুহ বলছো, কি খবর? নমস্কার স্যার। নীতিশের কণ্ঠস্বর গম্ভীর, একটু যেন চাপা উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে তাতে। ক্রামলার বাটনটা টিপে দিন স্যার। ভ্রুজোড়া কপালে উঠল জটিল রায়ের। যা ভেবেছিল তাই, ঘাপলা। পেপার নাইফটা গ্লাস টপ টেবিলের ওপর রেখে বোতামটা টিপে দিল সে। বলল, বলো এবার। এইমাত্র সমরজিতের রিপোর্ট পেলাম। ওর ডিউটি ছিল অর্লি এয়ারপোর্টে। ও বলছে এইমাত্র দিল্লি থেকে বিওএসির ডিরেক্ট ফ্লাইটে প্যারিস পৌঁছেছেন শঙ্করলালজি, ছদ্মবেশে জাল পাসপোর্ট নিয়ে। বার কয়েক চোখ মিটমিট করল জটিলেশ্বর। নীতিশের কথাগুলো ঠিক মতো শুনছে সে?
নাকি কানে কম শুনছে আজকাল? 50 পেরোতেই কানের এই গোলমাল। বয়সটা কে? কি নাম বললে? রিসিভারটা কানের সাথে ঠেসে ধরল জটিল রায়। ঠিকই শুনেছেন স্যার, বলল নীতিশ গুহ। আমিও চমকে গিয়েছিলাম প্রথমে। শঙ্করলালজি, কংগ্রেস নেতা, স্পষ্ট অনুভব করল জটিল রায়। হার্টবিট দ্বিগুণ হয়ে গেছে তার। শরীরের সব রক্ত ছুটছে মাথার দিকে। মাথা খারাপ হয়েছে তোমার? তীক্ষ্ণ কণ্ঠে বলল জটিল রায়। কি বলছো তুমি? বুঝে বলছো? এইমাত্র অর্লি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সেন্ট্রাল প্যারিসের দিকে রওনা হয়েছেন শঙ্করলালজি। নীতিশের কণ্ঠস্বর ভাবলেশহীন, শুষ্কং কাষ্ঠং, ছদ্মবেশে ছদ্মপরিচয়ে। অসম্ভব! প্রায় গর্জে উঠল জটিল রায়। নিশ্চয়ই ভুল হয়েছে সমরজিতের। শঙ্করজি এখন নয়াদিল্লিতে। আগামী ইলেকশনের কোথায় ওর থাকার কথা, কি করবার কথা, সবই জানা আছে আমার, স্যার। কিন্তু বর্তমানে তিনি যে ট্যাক্সিতে করে সেন্ট্রাল প্যারিসের দিকে চলেছেন, তাতেও কোনো সন্দেহ নেই। আপনার হয়তো স্মরণ নেই, সার্ভিসে যোগ দেওয়ার আগে 4 বছর শঙ্করজির বডিগার্ড ছিল আমাদের সমরজিৎ। ওর চলার ভঙ্গি, হাঁটতে গিয়ে সামান্য একটু খোঁড়ানো, কথা বলার সময় সামান্য একটু ঘাড় কাত করা, সব সমরজিতের মুখস্থ। এই লোকটা একজোড়া চওড়া গোঁফ লাগিয়েছে ঠোঁটের ওপর, গাঢ় রঙের সানগ্লাস লাগিয়েছে চোখে, নেমেছে টুরিস্ট ক্লাসের দরজা দিয়ে। কিন্তু সমরজিৎ হলপ করে বলেছে, এ লোক শঙ্করলালজি ছাড়া আর কেউ নয়। সমরজিৎকে ভালো করেই চেনেন আপনি, স্যার। ভুল করবার লোক ও নয়। কিন্তু এসব কি বলছো তুমি, গুহ? শঙ্করজির নিরাপত্তার জন্য দিনরাত পাহারায় থাকে আইবির লোক। তাদের চোখ ফাঁকি দিয়ে? না, অসম্ভব। তাহলে টের পেত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, হুঁশিয়ার করে দিত আমাদের। এত ভয়ঙ্কর একটা ব্যাপার। না, ভুল হয়েছে সমরজিতের। না স্যার। নীতিশ গুহের কণ্ঠস্বরে সামান্য একটু অসহিষ্ণুতার আভাস প্রকাশ পেল। সেটা বুঝতে পেরে চট করে বলল, ক্ষমা করবেন স্যার, এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের। হাতে সময় নেই। নারায়ণ দেশাইয়ের পরিচয়ে তার পাসপোর্ট নিয়ে এসেছে শঙ্করজি। দুজনের চেহারার আশ্চর্য মিলের কথা জানা আছে আপনার। গত বছর কয়েকবার জার্নালিস্টদের হাত থেকে শঙ্করজিকে রক্ষা করতে নারায়ণ দেশাইকে ব্যবহার করা হয়েছে ডিকোর হিসেবে, সেটাও জানেন। প্রয়োজনে যাতে কাজে লাগতে পারে সেজন্য দেশাইকে আমরা চওড়া গোঁফ রাখবার নির্দেশ দিয়েছিলাম, গাঢ় সানগ্লাস পরবার নির্দেশ দিয়েছিলাম, সহজে মিলটা যাতে লোকের চোখে না পড়ে। তুমি শিওর এই লোকটা দেশাই নয়? 500% শিওর। টেলিফোন পাওয়ার সাথে সাথেই আমি নয়াদিল্লির সাথে যোগাযোগ করে চেক করেছি ব্যাপারটা। দেশাই সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে শুয়ে আছে একটা নার্সিং হোমে, আর শঙ্করজি ইনফ্লুয়েঞ্জার শয্যাশায়ী। একমাত্র স্ত্রী ছাড়া আর কারোর সাথে দেখা করছেন না। আমার বিশ্বাস কোনো মতে আইবির চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছেন উনি বাড়ি থেকে। ওর স্ত্রী চিকিৎসার অভিনয় চালিয়ে যাচ্ছেন। আসল লোক এখন প্যারিসে, কোনো সন্দেহ নেই তাতে। কোথায় উঠেছে বলতে পারবে? না স্যার, সমরজিৎ ফলো করতে পারিনি। এয়ারপোর্টে দাঁড়ানো শেষ ট্যাক্সিটা নিয়েই ভো করে বেরিয়ে গেছে শঙ্করজি। ট্যাক্সির নম্বরটা অবশ্য টুকে নিয়েছে ও। অর্লি এয়ারপোর্টে অপেক্ষা করছে এখন। ট্যাক্সিটা ফিরে এলে ড্রাইভারের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ করা যায় কিনা সেই আশায়। কিন্তু ওসবে স্যার দেরি হয়ে যাবে অনেক। আপনি যদি বলেন আমি সমস্ত হোটেল চেক করে দেখতে পারি, দেখব। কয়েক সেকেন্ড ইতস্তত করল জটিলেশ্বর। দ্রুত বেগে চিন্তা চলেছে মাথার ভেতর। সিদ্ধান্ত নিয়ে ফেলল 5 সেকেন্ডের মধ্যেই। বলল, না। মালপত্র কিছু ছিল শঙ্করজির সাথে? ছোট একটা সুটকেস, আর কিছুই ছিল না। ঠিক আছে, তুমি এক কাজ করো গুহ, কিছুই করো না, একেবারে চুপ হয়ে যাও। সমরজিৎকেও তাই করতে বলো, একেবারে চুপ।
সেই ট্যাক্সিটা যদি পাওয়া যায়, ঠিকানাটা বের করার চেষ্টা করতে পারে, কিন্তু হালকাভাবে। কোনো মতেই যেন কোনো রকম হইচই না হয়, বুঝলে? ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। খুব সাবধানে এগোতে হবে আমাদের। টেলিফোনের কাছেই থেকো তুমি, গুহ। ঝট করে দরকার পড়তে পারে তোমাকে। নীতিশ গুহ উত্তর দেওয়ার আগেই রিসিভার নামিয়ে রেখে দিল জটিলেশ্বর। চেয়ারটা সামান্য একটু টিল্ট করে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল ধবধবে সাদা দেয়ালের দিকে। কম্পিউটারের গতিতে কাজ চলছে এখন তার উর্বর মস্তিষ্কে। এই লোকটা যদি সত্যি শঙ্করলালজি হয়ে থাকে, কি করছে সে প্যারিসে? সমরজিতের যে ভুল হয়নি সে ব্যাপারে তার মনে কোনো সন্দেহ নেই আর। পাগল টাগল হয়ে গেল না তো লোকটা? এই চিন্তাটা 1 সেকেন্ডের বেশি স্থায়িত্ব পেল না ওর মাথায়। পরিষ্কার বোঝা যাচ্ছে পাগল হয়নি। অনিলা শঙ্কর যখন তার স্বামীকে এই রহস্যময়, শুধু রহস্যময় কেন, ভয়ানক বিপজ্জনক যাত্রায় সাহায্য করছে, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিগত ব্যাপারে সবার অলক্ষ্যে শঙ্করলালজির দেশের বাইরে এই প্যারিসে ছুটে আসবার প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ কোনো কাজে এসেছে শঙ্করজি, এসেছে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। ঘামে ভিজে ওঠা হাত দুটো রুমালে মুছল জটিল রায়। কপালে বুলালো রুমালটা। ঘেমে নেয়ে ওঠার মতোই ব্যাপার। কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় ব্যাপারটা, হঠাৎ চিনে ফেলে যদি কোনো সাংবাদিক, কংগ্রেসের সবচেয়ে দুর্দান্ত নেতা ছদ্মবেশে প্যারিসে, তাও আবার জাল পাসপোর্টে, ধরা পড়লে কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে ভাবতেই কলজে শুকিয়ে এলো জটিলেশ্বরের। শুধু কংগ্রেসের প্রতিপত্তিশালী নেতাই নয়, ভারতের অন্যতম ধনীদের একজন শঙ্করলালজি। ভালো মানুষই দেখাবার জন্যে মন্ত্রিত্ব ছেড়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে কংগ্রেসকে গড়বার কাজে আত্মনিয়োগ করেছিল। কিন্তু যাদের দেখবার চোখ আছে তারা জানে, আসলে নিজের ভবিষ্যৎ গড়বার কাজে লেগেছিল লোকটা। শোনা যায় গুছিয়ে এনেছে প্রায়। আগামী নির্বাচনে ভানুমতির খেল দেখা যাবে ভারতের রাজনীতিতে। এহেন প্রভাব আর প্রতিপত্তি যে লোকের, এত বড় ঝুঁকি নেয়ার মতো কি এমন ব্যক্তিগত দরকার হয়ে পড়ল তার? জটিলেশ্বর রায়ের কাছে একটা ট্রাঙ্কলি কি যথেষ্ট ছিল না? শুধু সাংবাদিক কেন, ডুকসেম ব্যুরো রয়েছে, পাকিস্তানি স্পাই রয়েছে। কারো চোখে পড়ে গেলে, উফ, এইরকম একটা কাজ কেন করতে গেল লোকটা? আজকের নয়, শঙ্করলালজির সাথে তার পরিচয় গত 30 বছরের। বোম্বের অ্যালফিনস্টন কলেজে পড়বার সময় একই হোস্টেলের একই কামরায় ছিল ওরা 2 বছর। শঙ্করজি অবশ্য ওর চেয়ে 1 বছরের সিনিয়র, কিন্তু পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গভীর এক বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের দুজনের মধ্যে। চোখ বুজলেই সেই সময়ে শঙ্করজিকে দেখতে পায় জটিলেশ্বর, প্রাণ প্রাচুর্যে ভরপুর, যেন তেজি এক রেসের ঘোড়া। নিজ ক্ষমতার বলে উঠে গেছে লোকটা আজ এত উপরে, নিজ হাতে গড়েছে নিজের ভাগ্য। এই লোকটার নজির ওকে বহুবার বহু দুঃখ দুর্দশা বিপদের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াবার অনুপ্রেরণা জুগিয়েছে। ওকে অযোগ্য বলে ফোর্স রিটায়ার করার ব্যবস্থাটা যে শঙ্করলালজির জন্যে বানচাল হয়ে গেছে তা ভালো করেই জানা আছে ওর। এই লোকটা কড়া করে ধমক না দিলে আজ জটিলেশ্বরের পক্ষে এই চেয়ারে বসা অসম্ভব হয়ে পড়ত। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সামনে হাজির হয়েছিল শঙ্করজি। এমন একজন অভিজ্ঞ লোককে হারাতে পারি না আমরা। এমন একটা প্রতিভাকে অকালে নষ্ট করা যায় না। ভুল হয়েছে ওর, মানি, কিন্তু সেটা শুধরে নিয়ে ও যেভাবে শেষ রক্ষা করেছে তার জন্যে প্রমোশন হওয়া উচিত ওর। ওকে রেখে দিন। কথাগুলো কৃতজ্ঞতার সাথে স্মরণ রেখেছে জটিলেশ্বর। শঙ্করজির রাজনীতির প্রতি ওর আস্থা নেই। ওর আখের গুছিয়ে নেয়ার কূটকৌশল আর অতি ডানপন্থী কার্যকলাপ মাঝে মাঝেই বিরক্তি উৎপাদন করেছে বরং। কিন্তু ব্যক্তিগতভাবে এই লোকটির প্রতি কৃতজ্ঞতা এবং আনুগত্যবোধ
রয়েছে ওর মধ্যে। শঙ্করজির জন্যে অনেক কিছু করতেই সে এক পায়ে খাড়া। কিন্তু এ অবস্থায় ঠিক কি যে করা যায় কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। শঙ্করজি নির্বোধ না, কতটা বিপদের ঝুঁকি রয়েছে সেটা ভালোমতো জেনে শুনে বুঝেই এসেছে। এর ফলে যে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যেতে পারে, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যেতে পারে, ভালো করেই জানা আছে তার। ধরা পড়লে কি বিশ্রী স্ক্যান্ডালে মুখর হয়ে উঠবে সারা পৃথিবী, এস্টন হাউসের চেয়েও যে কত বড় কেলেঙ্কারি ব্যাপার হবে সেটা তা বোঝার মতো ক্ষমতা রয়েছে শঙ্করজির। তবু এইভাবে এখানে আসা কি এমন জরুরি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটলো যার ফলে কয়েক মিনিটের মধ্যেই চিন্তা ভাবনাগুলো পরিষ্কার হয়ে গেল জটিলেশ্বরের মাথায়। স্থির করলো কিছু না করাই এখনকার জন্য সবচেয়ে ভালো কাজ হবে। একেবারে হুট করে নিশ্চয়ই আসেনি শঙ্করজি, নিশ্চয়ই নিজের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করেই এসেছে। কাজেই খুব একটা মাথা ঘামাবার দরকার নেই। নীতিশকে চুপ থাকতে বলেছে সে, নির্দেশ পেয়ে চুপ হয়ে যাবে সমর্জিত। ছদ্ম পরিচয়ে এসেছে, যা করতে এসেছে করুক, তারপর ফিরে যাক তার সাজানো রোগসজ্জায়। মাঝপথে কেউ কোনো গোলমাল না করলেই ঠিক তাই করবে শঙ্করজি। কিন্তু যদি করে গোলমাল, জাল পাসপোর্ট নিয়ে চলাফেরা করার জন্য যদি ধরে ফেলে ফ্রেঞ্চ পুলিশ। জানালা দিয়ে ফুলে ছাওয়া পার্কের দিকে দৃষ্টি ফেলল জটিলেশ্বর, চাইল ব্যস্ত রাজপথের দিকে, কিন্তু টের পেল ভালো তো লাগছেই না, উদ্বেগ বাড়ছে উত্তরোত্তর। যদি টের পেয়ে যায় পাকিস্তানিরা, কিংবা কোনো ক্র্যাকপট যদি গুলি করে বসে। শত্রুর তো অভাব নেই শঙ্করলালজির। যদি চিনতে পেরে, চোখ মুখ কুঁচকে উঠল জটিলেশ্বরের। যা খুশি ঘটে যেতে পারে। এত বিরাট এক পলিটিক্যাল ফিগার কি ছেলেমানুষি কাণ্ড বাঁধিয়ে বসেছে। কিছু একটা করা উচিত ওর, কিন্তু কি করবে? ঠিক যেন এই প্রশ্নের উত্তরেই আবার বেজে উঠল টেলিফোনের বাজার। আবার কি? চিন্তার সূত্রটা ছিঁড়ে যাওয়ার একটু বিরক্তি কণ্ঠে জানতে চাইল জটিল রায়। আপনার একটা কল এসেছে স্যার, বলল সুন্দরী আসমাশারি। নাম বলতে চাইছে না কিছুতেই, শুধু বলছে আপনার সাথে অ্যালফিনস্টন কলেজে পড়েছে, কথা বলতে চায়। লম্বা করে দম ছাড়ল জটিলেশ্বর। দাও, এক্ষুনি। খুট করে একটা ছোট্ট শব্দ হলো। পর মুহূর্তে ভেসে এলো একটা ভারী পুরুষ কণ্ঠস্বর। কে? জটিল? হ্যাঁ, নিজের পরিচয় দেবেন না, লাইনটা ওপেন। আমি জানি আপনি কে। যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত আছি আমি। মুখ দিয়ে শুধু উচ্চারণ করবেন। তোমার সাথে আমার দেখা হওয়া দরকার, খুব জরুরি। চট করে এনগেজমেন্ট ডায়েরির ওপর চোখ বুলিয়ে নিল জটিলেশ্বর। দেখলো আগামী 1 ঘন্টায় দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু কোনোটাই তেমন জরুরি না। কোথায় উঠেছেন? পার্ক হোটেলে, রিউ মেসলেতে। 15 মিনিটের মধ্যে আসছি। আপনি কামরাতেই থাকুন। নারায়ণ দেশাইকে খোঁজ করব তো? শঙ্করজিকে চমকে দেওয়ার লোকটা সংবরণ করতে পারল না জটিলেশ্বর। কথাটা বলার সাথে সাথেই রিসিভার কানে ধরা অবস্থায় শঙ্করজির আঁতকে ওঠা উপভোগ করল। হ্যাঁ, কিন্তু তুমি। রওনা হয়ে গেলাম বলেই রিসিভার নামিয়ে রাখলো জটিলেশ্বর। হাসি মুখে পুরো লেন্সের চশমাটা মুছে নিয়ে পড়ল। তারপর উঠে দাঁড়ালো। হ্যাঙ্গার থেকে কোটটা নামিয়ে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো অফিস কামরা থেকে। সুন্দরী হলেও দুয়ে দুয়ে চার মেলাবার ক্ষমতা অর্জন করে নিয়েছে আসমাশারি জটিলেশ্বরের সহচর্যে। প্রথমে নীতিশ গুহর টেলিফোন, তারপর একজন অজ্ঞাত পরিচয় লোকের সাথে আলাপ। পর মুহূর্তে বসকে হন্তদন্ত হয়ে কামরা থেকে বেরিয়ে আসতে দেখেই বুঝে নিল বড়সড় গোলমাল বেঁধেছে কোথাও। গত 2 বছরে গোলমালে অভ্যস্ত হয়ে পড়েছে সেও। টাইপরাইটার ছেড়ে উঠে দাঁড়ালো শাড়ি পরা পুতুল। 3টের আগে নাও ফিরতে পারি, বলল জটিলেশ্বর, চলার গতি একটু কমিয়ে। আমার অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দাও, বলে দাও শরীর ভালো না। ক্ষিপ্র পদে চলে গেল সে লিফটের দিকে।
চুরুটটা নিভে গেছে সে খেয়াল নেই। প্লেস ডি লা রিপাবলিকের কাছে পার্ক হোটেল। মাঝারি, বেশ কিছুটা দূরে গাড়িটা ছেড়ে দিয়ে মিনিট দুয়েক হাঁটলো জটিলেশ্বর। বাইরে থেকে লক্ষ্য করলো হোটেলটা, তারপর আলগোছে ঢুকে পড়লো লবিতে। এই হোটেলটা বেছে নিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছে শঙ্করলালজি। কেউ কল্পনাও করতে পারবে না ভারতের একজন প্রথম সারির নেতা এমন সাধারণ এক হোটেলে এসে উঠতে পারে। রিসেপশন ডেস্কে বসে আছে টাক মাথা এক মোটা লোক। সস্তা খাবারের গন্ধে ভুর ভুর করছে হোটেলের ভেতরটা। তার মধ্যে পেঁয়াজের গন্ধটাই প্রবল। একটা খবরের কাগজের উপর ঝুঁকে পড়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ছে মোটা লোকটা। পেছনে চাবির র‍্যাক, ডান পাশে পুরনো মডেলের একটা টেলিফোন সুইচ বোর্ড। মসিয়ে, নারায়ণ দেশাই আছেন? ডেস্কের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো জটিলেশ্বর। বিস্মিত ঘুম ঘুম দৃষ্টিতে চাইলো লোকটা ওর মুখের দিকে। চোখ মিটমিট করলো। কি নাম বললেন? নামটা আবার বলল জটিলেশ্বর। একটা রেজিস্টার বের করলো লোকটা নিচের কোনো ড্রয়ার থেকে টেনে। পাতা উল্টে শেষ পাতায় এসে থামলো। মন দিয়ে পড়লো নামটা। তারপর মাথা ঝাঁকিয়ে বলল, ৭৬ নাম্বার কামরা, ৫ তলায়। কথাটা বলেই আবার কাগজ পড়ায় মন দিল লোকটা। কাগজ থেকে চোখ না সরিয়েই উদাস কণ্ঠে বলল, লিফট নেই মসিয়ে, সিঁড়ি বেয়ে যেতে হবে, আপনার ডান পাশের সিঁড়ি। যথেষ্ট বয়স হলেও হালকা পাতলা গড়ন জটিল রায়ের। রোজ ভোরে স্কিপিং করে ঠিক রেখেছে শরীরটা। টপাটপ সিঁড়ি বেয়ে উঠে গেল ৫ তলায়। রোয়া ওঠা সবুজ কার্পেট বিছানো করিডোরে। দরজার মাথার নম্বর গুনতে গুনতে ৭৬ নম্বর কামরার সামনে এসে দাঁড়ালো সে। খেয়াল করলো বেশ দ্রুত ঢিপ ঢিপ করছে বুকের ভেতরটা। এটা সিঁড়ি ভাঙার ফলে নাকি প্রচন্ড ক্ষমতাশালী এক ব্যক্তিত্বের মুখোমুখি হতে যাচ্ছে বলে ঠিক বুঝতে পারল না সে। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে লম্বা করে দম নিয়ে মৃদু টোকা দিল দরজায়। সামান্য বিরতির পর খুলে গেল দরজা। এসো জটিল, ভিতরে এসো। কম দামি আসবাবে সাজানো অপ্রশস্ত বেডরুম, অ্যাটাচড বাথরুমের রংচটা দরজা দেখলেই বোঝা যায় কতটা সস্তা হোটেল। জটিলেশ্বর ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল শঙ্করলালজি। সিটকিনি তুলে দিয়ে তালা মেরে দিল ভেতর থেকে। তারপর ফিরল জটিলেশ্বরের দিকে। লম্বা চওড়া প্রকাণ্ড চেহারা শঙ্করলালজির। বয়স ৫৮ কি ৫৯। চোখে মুখে ক্ষমতার প্রভা। ভারতীয় পোশাক ছেড়ে বিদেশি পোশাক পরেও প্রবল ব্যক্তিত্ব ঢাকতে পারেনি। চাহনির বৈশিষ্ট্য পৃথক করে দেয় তাকে সাধারণ থেকে। এক নজরেই চেনা যায় এই লোক যে সে নয়। বছর ৫ আগে কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল একবার। ইতিমধ্যে আরো খানিকটা বুড়িয়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই। কিন্তু তবু প্রথম দৃষ্টিতেই বুঝে নিল জটিলেশ্বর ভয়ানক কোনো চাপের মধ্যে রয়েছে শঙ্করজি। চোখের কোলে কালি, কপালে কয়েকটা বিশেষ ভাঁজ। এগুলো বয়সের জন্যে নয়, পরিষ্কার উদ্বেগের চিহ্ন। অনেকদিন পর দেখা, বলল শঙ্করলালজি। এত তাড়াতাড়ি এসে পৌঁছবে ভাবতেও পারিনি। সরাসরি জটিল রায়ের চোখের দিকে চাইল একবার। কিন্তু নারায়ণ দেশাইয়ের ব্যাপারটা তুমি টের পেলে কি করে? কোটটা খুলে হ্যাঙ্গারে ঝুলালো জটিলেশ্বর। শঙ্করজিকে বিছানার উপর বসতে দেখে একমাত্র চেয়ারটা দখল করলো। চুরুটটা ধরিয়ে নিয়ে বলল, অর্লি এয়ারপোর্টেই ধরা পড়ে গেছেন আপনি আমাদের এজেন্টের চোখে। আপনার এম্বার্কেশন কার্ড চেক করেই নিশ্চিত হয়েছে সে। নীতিশ ফোন করেছিল খানিক আগে, আমি চেপে যেতে বলেছি ওকে। মোনাজাতের ভঙ্গিতে দু হাতে মুখ ঘষল শঙ্করজি। কাঁধ দুটো ঝুলে পড়েছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। কিন্তু এত সবের পরেও কি করে চিনে ফেললো তাই ভাবছি। চোখ না তুলেই বলল শঙ্করজি। অর্লি এয়ারপোর্ট কাভার করছিল সমরজিৎ, ওকে মনে পড়ে? আপনার বডিগার্ড ছিল এক সময়। আপনার হাঁটার ভঙ্গি দেখেই চিনে ফেলেছে ও আপনাকে। মুখটা উঁচু করলো শঙ্করজি।
হাসলো ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে। বুঝতে পারছি, তোমার বরখাস্তের কথা কানে যেতেই গায়ে পড়ে ওদের সাথে ঝগড়া করে ভালোই করেছিলাম। যার যা কাজ। তেমনি হারামিই আছো তুমি, জটিল। তেমনি এফিশিয়েন্ট, তোমার লোকজনগুলো ভালো। হ্যাঁ, কবে দেশে ফিরবেন বলে ঠিক করেছেন? আজই, নেক্সট ফ্লাইটে, 3 ঘন্টা পর। খানিক চুপ করে থেকে বলল, আমি কেন এসেছি আন্দাজ করতে পারো? না, মাথা নাড়ল জটিলেশ্বর। বুঝতে পারছি, নিশ্চয়ই খুব জরুরি কিছু, নইলে এত বড় ঝুঁকি নিতেন না। মাথা ঝাঁকালো শঙ্করলালজি। 2 হাঁটুর উপর 2 হাত রেখে সরাসরি চাইল জটিলেশ্বরের চোখে। অনিলা আর দেশাই সাহায্য না করলে এই ঝুঁকি নেওয়া সম্ভব হতো না আমার পক্ষে। তোমার কাছে এসেছি আমি, জটিল। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। ধুলোর সাথে মিশে যাবে আমি যদি তোমার সাহায্য না পাই। জটিলেশ্বর দেখল ধক ধক করে জ্বলছে শঙ্করজির চোখজোড়া। বেকায়দায় পড়ে আজ ওর কাছে হাত পাততে হচ্ছে বলে মরমে মরে যাচ্ছে লোকটা। নড়ে চড়ে বসলো সে চেয়ারে। মনে মনে কথা গুছিয়ে নিয়ে বলল, আগেই বলেছি আমি শঙ্করজি, মুখ দিয়ে শুধু উচ্চারণ করবেন, আমার সাধ্য মতো সবই করব আমি আপনার জন্যে। চোখে চোখে চেয়ে রইল দুজন। সত্যি বলছো? সত্যি বলছি। মস্ত বড় একটা শ্বাস ছাড়লো শঙ্করলালজি। আমি জানতাম, অনিলাকেও বলেছি, একমাত্র তোমার উপর ভরসা করা যায় এখন। তোমার সাথে আমার কতদিনের বন্ধুত্ব, সেটা শুনে ওই সব ব্যবস্থা করেছে আমার এখানে আসার। কিছুক্ষণ বিরতির পর বলল, হাতে সময় খুব কম, তোমাকে একটা জিনিস দেখাবো, তারপর কথা বলা যাবে। তুমি ওই চেয়ারেই বসো, দেখাচ্ছি আমি। উঠে দাঁড়ালো শঙ্করজি। দেয়ালের পাশে রাখা ছোট্ট সুটকেস থেকে বের করলো একটা 8 মিলিমিটার ফিল্ম প্রজেক্টর। নীল প্লাস্টিক মোড়া কভারটা সরিয়ে একটা স্পুল ফিট করলো যন্ত্রটায়। তারপর সামনের দেয়ালের দিকে মুখ করে রাখলো ওটা ড্রেসিং টেবিলের ওপর। একটা সকেটের মধ্যে প্লাগটা ঢুকিয়ে দিয়ে জানালার পুরো ধূলিমলিন পর্দাগুলো টেনে আঁধার করে দিল ঘরটা। নিরতিশয়ে অস্বস্তির সাথে লক্ষ্য করল জটিলেশ্বর এসব কার্যকলাপ। কোনো কথা বলল না। সুইচ অন করে সামনে সাদা দেয়ালের ওপর ফোকাসটা ঠিক করলো শঙ্করজি দ্রুত হাতে। তারপর বলল, আমি দেখেছি, আর দেখতে চাই না আমি এসব। খাটের দিকে এগোলো। প্রজেক্টরের সামনে দিয়ে যাবার সময় দেয়ালের ছবিটা কেটে গেল মুহূর্তের জন্যে। বিছানার ধারে বসে 2 হাতে গাল আর কপালের দুপাশ চেপে ধরে চেয়ে রইল রোয়া ওঠা কার্পেটের দিকে। ছবিটা দেখতে দেখতে ভ্রু কুঁচকে গেল জটিলেশ্বরের। নীল ছবি, নোংরা, অশ্লীল। সেক্সের ব্যাপারে সে সবসময়ই অত্যন্ত রক্ষণশীল। আশ্চর্য একটা ঘৃণা আছে তার মেয়েদের প্রতি, তাই চিরকুমার রয়ে গেছে সে। চোখের সামনে একটা লোকের সাথে একটা মেয়ে এমন সব কাণ্ড করতে শুরু করলো যে ঘৃণায় রি রি করে উঠল তার সর্বাঙ্গ। পুরুষটা পরিচয় গোপন করার জন্য একটা কালো মুখোশ পরেছে মুখে। মেয়েটার কোথাও কোনো আবরণ নেই। অত্যন্ত সুন্দরী, 22-23 বছর বয়স, আকর্ষণীয় ফিগার, কিন্তু গায়ের রং পুরুষ লোকটার চেয়ে কিছুটা ঘন। এই ধরনের ছবির কথা শুনেছে জটিলেশ্বর, কোনোদিন দেখেনি। কামাতুর উন্মত্ত নারী পুরুষ কতটা নির্লজ্জ, জঘন্য ব্যবহার করতে পারে, পশুর চেয়েও কতটা নিচে নেমে যেতে পারে, চোখের সামনে তার স্পষ্ট প্রমাণ দেখে হতভম্ব হয়ে গেল সে। এই ভয়ঙ্কর অসুন্দর কাজের ছবিও তোলে আবার মানুষ। সে ছবি দেখে আনন্দও পায়। মিনিট পাঁচেক পর রিলটা শেষ হয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল জটিল রায়। কিন্তু সেই সাথে নিজের ভেতর চাপা রাগও অনুভব করলো। মাথা খারাপ হয়েছে নাকি লোকটার? ওকে এসব দেখাবার মানে কি? ফিল্ম শেষ হয়ে গেছে। ঘুরছে স্পুলটা দ্রুত বেগে। ফিল্মের শেষ মাথা বাড়ি খাচ্ছে প্রজেক্টরের গায়ে।
উঠে গিয়ে সুইচ অফ করে দিল শঙ্করলালজি। জানালার ধারে গিয়ে সরিয়ে দিল পর্দাগুলো। পিছন ফিরে চাইল জটিলেশ্বরের দিকে। অন্যদিকে চেয়ে আড়ষ্ট ভঙ্গিতে বসে রয়েছে জটিল রায়। চমকে উঠল শঙ্করজির কথা শুনে। কাপা গলায় বলল শঙ্করজি, ছবিতে যে মেয়েটাকে দেখলে ওটা আমার মেয়ে। সমরজিতের তৎপরতায় জটিলেশ্বর ঠিক যতটা খুশি হয়েছে, পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের ইউরোপ ডিভিশনের বর্তমান চিফ ব্রিগেডিয়ার তারিক আক্তারও ঠিক ততটাই খুশি হয়ে উঠল তার এজেন্ট মোহাম্মদ ইসমাইলের উপর, কারণ সেও চিনতে পেরেছে শঙ্করলালজিকে। মোটাসোটা, আহারপ্রিয়, বয়স্ক মোহাম্মদ ইসমাইলকে অর্লি এয়ারপোর্টের চার্জে রাখা হয়েছে বেশ কয়েক বছর যাবৎ। তারিক আক্তার এসে তাকে অন্য কোথাও বদলি করেনি। তার প্রধান কারণ লোকটা ভীতু আর অলস হিসেবে সুপরিচিত। তাকে কাজে বহাল রাখবার একমাত্র কারণ হচ্ছে লোকটার অস্বাভাবিক স্মরণশক্তি, ফটোগ্রাফের মতো। একবার কিছু দেখলে ভোলে না সে কোনোদিন। স্থায়ী ছাপ রয়ে যায় মনের পর্দায়। বহু বছর আগের দেখা যে কোনো লোককে চিনতে পারে সে অনায়াসে। শুধু চেহারাই নয়, হাবভাব, এমনকি গলার স্বর পর্যন্ত মনে রাখতে পারে সে বিনা চেষ্টাতেই। বছর ৭ আগে নয়াদিল্লিতে একবার সে দেখেছিল শঙ্করজিকে। তার মনের ক্যামেরায় ছবি উঠে গিয়েছিল সেই দিনই। চেহারা, চলতে গিয়ে সামান্য একটু খোঁড়ানো, কথা বলবার সময় একটু ঘাড় কাত করা, গলার স্বর সব রেকর্ড করে নিয়েছিল সে সেই দিনই। ৭ বছর পর আজ এক নজর দেখেই চিনে ফেলল সে শঙ্করলালজিকে। দ্রুত পায়ে চলেছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ঘন গোঁফ বা গাঢ় সানগ্লাস ধোঁকা দিতে পারল না ওকে এক বিন্দুও। মুহূর্তে চিনল ইসমাইল শঙ্করলালজিকে, ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সমরজিতের মতো দ্বিধাগ্রস্ত হলো না সে। এম্বার্কেশন কার্ড দেখবার প্রয়োজন বোধ করল না। দ্রুত পায়ে অনুসরণ করলো লোকটাকে। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়ানো শেষ গাড়ির ড্রাইভারের সাথে যখন শঙ্করজি কথা বলছে, তখন ভুল করে গাড়িতে উঠে পড়বার ছলে একেবারে কাছে চলে এলো স্মাইল। পরিষ্কার শুনতে পেল সে, রিউ মেসলের পার্ক হোটেলে চলো। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাচ্ছিল মোহাম্মদ ইসমাইল। এমনি সময় বাধা দিল শঙ্করলালজি। এটা আমি নিয়েছি মসিয়ে। এক পা পিছিয়ে গেল ইসমাইল। হতাশ ভঙ্গিতে বলল, মাফ করবেন। ট্যাক্সিটা রওনা হয়ে যেতেই ছুটল সে টেলিফোন বুথের দিকে। হাত ধরে গেল তার ২৫ গজ গিয়েই। প্রচুর পরিমাণ বিয়ার আর গরুর মাংসের কল্যাণে এতই প্রকাণ্ড ভুঁড়ি গজিয়েছে যে আঙুল দিয়ে নিজের নাভি ছুঁতে পারে না। হাঁসফাঁস করতে করতে পৌঁছলো সে টেলিফোন কিওস্কের সামনে। ৮ মিনিট দম নিয়ে ডায়াল করলো ব্রিগেডিয়ারের নাম্বারে। রিপোর্ট শুনেই চমকে উঠল তারিক আক্তার। সবুজ ২ চোখ ছোট হয়ে গেল আকারে। মোহাম্মদ ইসমাইল ঠিক দেখেছে কি ভুল দেখেছে সেসব নিয়ে সময় ব্যয় করল না সে। সিদ্ধান্ত নিল মুহূর্তে। পরিষ্কার উর্দুতে নির্দেশ দিল, পার্ক হোটেলে চলে যাও এক্ষুনি। হানিফকেও পাঠিয়ে দিচ্ছি ওখানে। একটা রেডিও কার নিয়ে যাবে ও। শঙ্করলালজির প্রতিটা গতিবিধির রিপোর্ট চাই আমি। বুঝতে পেরেছো? যাও, এক্ষুনি রওনা হয়ে যাও তুমি। ওয়েল ডান। তোবড়ানো একখানা রেনোয়া পার্ক করা রয়েছে এয়ারপোর্টের কার পার্কে। প্রায় দৌড়ের মতো ছুটল মোহাম্মদ ইসমাইল সেটার দিকে। হাঁপাতে হাঁপাতে বিশাল শরীরটা কোনো মতে স্টিয়ারিং হুইলের নিচে ঠেসে ঢুকালো সে। সমরজিৎ যখন নীতিশ গুহর সাথে কথা বলছে, ঠিক সেই সময়ে রওনা হয়ে গেল রেনোয়া। ওয়েল ডান শব্দ দুটো উচ্চাঙ্গ সঙ্গীতের মতো তৃপ্তি দিচ্ছে ইসমাইলের কানকে। বহু বছর না পেয়ে পেয়ে ভুলেই গিয়েছিল সে প্রশংসা কাকে বলে। ব্রিগেডিয়ার তারিক আক্তারের মতো লোকের মুখ থেকে শব্দ দুটো বেরিয়েছে, ভাবতেই আনন্দের শিহরণ বোধ করছে সে সারা শরীরে। প্রতিধ্বনির মতো বারবার শুনতে পাচ্ছে যেন সে শব্দ দুটো। হাসি মুখে ছুটল সে অটো রুট ধরে প্যারিসের দিকে। ছবিতে যে মেয়েটাকে দেখলে ওটা আমার মেয়ে। ক্ষণিকের জন্য আবার একবার ভাবল জটিলেশ্বর,
আজকাল কানে কম শুনছি কিনা, কিন্তু শঙ্করলালজির ধসে পড়া ভঙ্গি আর চোখের করুণ দৃষ্টি দেখে বুঝল ঠিকই শুনেছে সে। মেয়েটা শঙ্করজিরই মেয়ে। দ্রুত বেগে চালু হয়ে গেল জটিল রায়ের উর্বর মস্তিষ্ক। স্মরণ করতে পারল, শুনেছিল শঙ্করলালজির আগের পক্ষের একটা মেয়ে আছে, সুইজারল্যান্ডের এক স্কুলে পড়াশোনা করছে। কবেকার কথা সেটা? তা বছর ছয়েক আগের তো বটেই। তারপর এই মেয়ের ব্যাপারে কোনো কথা শোনেনি সে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর অনিলাকে বিয়ে করে পারিবারিক অশান্তি এড়াবার জন্যে বিদেশে শিক্ষার ব্যবস্থা করেছিল শঙ্করজি তার একমাত্র মেয়ের। দ্বিতীয় বিয়েটা রাজনৈতিক বিয়ে। উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং করেছে ওরা যুক্তি করে। ছেলেপিলে নেই। নীল ছবির মেয়েটার চেহারা স্মরণ করতেই এবার পরিষ্কার চিনতে পারল ও। একেবারে মায়ের চেহারা পেয়েছে মেয়েটা। তেমনি পাতলা সাতলা ডিম্বাকৃতি মুখ, পটল চেরা চোখ। দুঃখজনক ব্যাপার, বলল জটিলেশ্বর। এর বেশি কিছু এলো না মুখ দিয়ে। কি বলা যায় ভেবে পেল না। হ্যাঁ, এবার খাটের ধারে বসলো শঙ্করলালজি। সবটা ব্যাপার শোনা দরকার তোমার। আবার মোনাজাতের ভঙ্গিতে মুখ মুছল দু হাতে। দেখো জটিল, সবটা দোষ আমি শিখার উপর চাপাতে চাই না। দোষ আমাদেরও আছে। কতটা সেটা তুমি বুঝতে পারবে সব শুনলেই। ওর মা মারা যাওয়ার পর 2টো বছর নির্ঝঞ্ঝাটে কেটে গেল। কিন্তু যেই আমি আবার বিয়ে করলাম, অমনি যেন ভূত চেপে গেল ওর মাথায়। কিছুতেই বুঝতে চাইল না বিয়ে করাটা আমার জন্যে কতখানি অপরিহার্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ক্যারিয়ার তৈরি করতে হলে পাশাপাশি দুজনকে চাই। একার চেষ্টায় উপরে ওঠা অসম্ভব। কিন্তু কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারল না ও সৎ মাকে। ফলে অনিলাও ওকে কিছুতেই আপন করে নিতে পারল না। ঠান্ডা লড়াই চলল 1 বছর। শেখা যখন দেখলো এই লড়াইয়ে ওর জিতবার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই, তখন ক্ষেপে গিয়ে একেবারে বকে গেল ও। লম্বা লম্বা চুলওয়ালা টেডি প্যান্ট পরা ছোকরা ডেকে এনে চিড়িয়াখানা বানিয়ে তুলল বাড়িটাকে। শুধু দিনেই নয়, মাঝরাত পর্যন্ত চলল হইচই, পপ মিউজিক আর উন্মাদের নাচ। যেন সারা পৃথিবী আগুন ধরিয়ে জ্বালিয়ে দিতে চায় ও। কারো তোয়াক্কা রাখে না। সবার সবকিছুর বিরুদ্ধে ওর বিদ্রোহ। বাড়িতে আর কাজকর্মের পরিবেশ থাকলো না। শাসন করতে চেষ্টা করলাম, আরো বেয়াড়া হয়ে গেল। আদনা আদনা কথায় তুমুল ঝগড়া বাঁধিয়ে বসেছে সে অনিলার সাথে। ব্যাপারটা যখন অসহ্য হয়ে উঠল, তখন সুইজারল্যান্ডের একটা টপ ক্লাস স্কুলে পাঠিয়ে দিলাম ওকে। ওরা কথা দিয়েছিল বিনয়, ভদ্রতা, নিয়মানুবর্তিতা, সহনশীলতা সব শিক্ষা দিয়ে ছেড়ে দেবে ওকে। সত্যিকার সুশিক্ষিতা এক রমণী বানিয়ে তুলে দেবে আমার হাতে। হাত দুটো পরীক্ষা করলো শঙ্করলালজি। মাথা নাড়ল এপাশ ওপাশ। ভগবান, কয়টা বছর কি শান্তিতেই না ছিলাম। 4 বছর দেখা হয়নি ওর সাথে। কোনো ছুটিতে একবারও বাড়ি আসেনি ও। কিন্তু ওর অভাব বোধ করিনি আমরা কোনোদিন। তাছাড়া ব্যস্তও ছিলাম আমিও, অনিলাও। প্রাণপাত করে ভবিষ্যৎ তৈরি করছি আমরা দুজন তখন। ধাপের পর ধাপ উঠছি ওপরে। 19 বছর বয়স পর্যন্ত থাকলো শেখা স্কুলে। তারপর জানালো আর্কিটেকচার পড়তে চায়। খুশি হয়েই মত দিলাম আমরা। একজন বুড়ো প্রফেসর নিয়োগ করে দিলাম। ছুটির সময় তার সাথে জার্মানি, ফ্রান্স, ইটালি ঘুরে বাস্তব জ্ঞান অর্জন করবে। 2 বছর ঠিক মতোই পড়াশোনা করলো। তারপর বছর খানেক আগে হঠাৎ চিঠি পেলাম প্রফেসরের। সকালে উঠে দেখে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উধাও হয়ে গেছে শিখা। সেই থেকে কোনো খোঁজ নেই মেয়ের। বেঁচে আছে জানতাম, তাই খুব একটা খোঁজাখুঁজি আমরাও করিনি।